রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে ঘাটের কথা। পাষাণে ঘটনা যদি অঙ্কিত হইত, তবে কতদিনকার কত কথা আমাদের সোপানে সোপানে পাঠ করিতে পারিত। পুরাতন কথা যদি শুনিতে চাও, তবে আমার এই ধাপে বৈশ, মনোযোগ দিয়া জলকল্লোলে কান পাতিয়া থাকো। বহু দিনকার কত বিস্মৃত কথা শুনিতে পাইবে। আমার আর একদিনের কথা মনে পড়িতেছে, সেও ঠিক এইরূপ দিন। আশ্বিন মাস পড়িতে আর ২-৪ দিন বাকি আছে। ভোরের বেলায় অতি ঈষৎ মধুর নবীন শীতের বাতাস নিদ্রোত্থিতের দেহে নতুন প্রাণ আনিয়া দিতেছে। তরু পল্লব অমনি একটু একটু শিহরিয়া উঠিতেছে। ভরা গঙ্গা আমার ৪টি মাত্র ধাপ জলের উপরে জাগিয়া আছে। জলের সঙ্গে স্থলের সঙ্গে যেন গলাগলি। তীরে আম্রকাননের নিচে যেখানে কচুবন জন্মিয়াছে, সেখান পর্যন্ত গঙ্গার জল গিয়াছে। নদীর ওই বাঁকের কাছে ৩টে পুরাতন ইটের বাজা চারিদিকে জলের মধ্যে জাগিয়া রহিয়াছে। জেলেদের যে নৌকাগুলি ডাঙার বাবলা গাছের গুড়ির সঙ্গে বাঁধা ছিল, সেগুলি প্রভাতে জোয়ারের জলে ভাসিয়া উঠিয়া টলমল করিতেছে। দুরন্ত যৌবন জোয়ারের জল রঙ্গ করিয়া যাহাদের দুই পাশে ছল ছল আঘাত করিতেছে, তাহাদের কর্ণ ধরিয়া মধুর পরিহাসে নাড়া দিয়া যাইতেছে। ভরা গঙ্গার উপরে শরতের প্রভার যে রৌদ্র পড়িয়াছে, তাহার কাঁচা সোনার মতো রং, চাপা ফুলের মতো রং। রৌদ্রের এমন রং আর কোনো সময় দেখা যায় না। চড়ার উপরে কাশবনের উপরে রৌদ্র পড়িয়াছে। এখনো কাশফুল সব ফুটে নাই, ফুটিতে আরম্ভ করিয়াছে মাত্র। রাম রাম বলিয়া মাঝিরা নৌকা খুলিয়া দিল। পাখিরা যেমন আলোতে পাখা মেলিয়া আনন্দে নীল আকাশে উড়িতেছে, ছোট ছোট নৌকোগুলি তেমনি ছোট ছোট পাল ফুলাইয়া সূর্য কিরণে বাহির হইয়াছে। তাহাদের পাখি বলিয়া মনে হয়। তাহারা রাজহাঁসের মতো জলে ভাসিতেছে, কিন্তু আনন্দে পাখা দুটি আকাশে ছড়াইয়া দিয়াছে। ভট্টাচার্য মহাশয় ঠিক নিয়মিত সময়ে কোষাকুষি লইয়া স্নান করিতে আসিয়াছেন। মেয়েরা ২-১ জন করিয়া জল লইয়া আসিয়াছে। সে বড় বেশি দিনের কথা নহে, তোমাদের অনেক দিন বলিয়া মনে হইতে পারে, কিন্তু আমার মনে হইতেছে এই সেই দিনের কথা। আমার দিনগুলি কিনা গঙ্গা স্রোতের উপর খেলাইতে খেলাইতে ভাসিয়া যায়। বহুকাল ধরিয়া স্থিরভাবে তাহাই দেখিতেছি, এই জন্য সময় বড় দীর্ঘ বলিয়া মনে হয় না। আমার দিনের আলো রাত্রের ছায়া প্রতিদিন গঙ্গার উপরে পড়ে, আবার প্রতিদিন গঙ্গার উপর হইতে মুছিয়া যায়। কোথাও তাহাদের ছবি রাখিয়া যায় না। সেই জন্য যদিও আমাকে বৃদ্ধের মতো দেখিতে হইয়াছে, আমার হৃদয় চিরকাল নবীন। বহু বৎসরের স্মৃতির শৈবাল ভারে আচ্ছন্ন হইয়া আমার সূর্য কিরণ মারা পড়ে নাই। দৈবাৎ একটা ছিন্ন শৈবাল ভাসিয়া আসিয়া গায়ে লাগিয়া থাকে, আবার স্রোতে ভাসিয়া যায়। তাই বলিয়া যে কিছু নাই এমন বলিতে পারি না। যেখানে গঙ্গার স্রোত পৌঁছয় না, সেখানে আমার ছিদ্রে ছিদ্রে যে লতা গুল্ম শৈবাল জন্মিয়াছে, তাহারই আমার পুরাতনের সাক্ষী। তাহারাই পুরাতন কালকে স্নেহ পাশে বাঁধিয়া চিরদিন শ্যামল মধুর, চিরদিন নূতন করিয়া রাখিয়াছে। গঙ্গা প্রতিদিন আমার কাছ হইতে এক এক ধাপ সরিয়া যাইতেছেন, আমিও এক এক ধাপ করিয়া পুরাতন হইতেছি। চক্রবর্তীদের বাড়ির ওই যে বৃদ্ধা স্নান করিয়া নামাবলী গায়ে কাঁপিতে কাঁপিতে মালা জপিতে জপিতে বাড়ি ফিরিয়া যাইতেছেন, উহার মাতামহী তখন এতটুকু ছিল। আমার মনে আছে, তাহার এক খেলা ছিল। সে প্রত্যহ একটা ঘৃত কুমারীর পাতা গঙ্গার জলে ভাসাইয়া দিত। আমার দক্ষিণ বাহুর কাছে এটা পাকের মতো ছিল। সেইখানে পাতাটা ক্রমাগত ঘুরিয়া ঘুরিয়া বেড়াইত। যে কলসি রাখিয়া দাঁড়াইয়া তাহাই দেখিত। তখন দেখিলাম কিছুদিন বাদে সেই মেয়েটি আবার ডাগর হইয়া উঠিয়া
তাহার নিজের একটি মেয়ের সঙ্গে লইয়া জল লইতে আসিত। সে মেয়েও আবার বড় হইল। বালিকারা জল ছুড়িয়া দুরন্তপনা করিলে তিনিও আবার তাহাদিগকে শাসন করিতেন ও ভদ্রোচিত ব্যবহারে শিক্ষা দিতেন। তখন আমার সেই ঘৃতকুমারীর নৌকো ভাসানো মনে পড়িত ও বড় কৌতুক হইত। যে কথাটা বলিব মনে করি সে কথা আর আসে না। একটা কথা বলিতে বলিতে স্রোতে আর একটা কথা ভাসিয়া আসে। কথা আসে কথা যায়, ধরিয়া রাখিতে পারি না। কেবল একটা একটা কাহিনী সেই ঘৃতকুমারীর নৌকাগুলির মতো পাকে পড়িয়া অবিশ্রাম ফিরিয়া ফিরিয়া আসে। তেমনি একটা কাহিনী তাহার পসরা লইয়া আজ আমার কাছে ফিরিয়া ফিরিয়া বেড়াইতেছে। কখনো ডোবে কখনো ডোবে, পাতাটুকুর মতোই সে অতি ছোট। তাহাতে বেশি কিছু নাই, দু একটি খেলার ফুল আছে। তাহাকে ডুবিতে দেখিলে কোমল প্রাণা বালিকা কেবলমাত্র একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বাড়ি ফিরিয়া যাইবে। মন্দিরের পাশে যেখানে ওই গোসাইদের গোয়াল ঘরের বেড়া দেখিতেছ, ওইখানে একটা বাবলা গাছ ছিল। তাহারই তলায় সপ্তাহে একদিন করিয়া হাট বসিত। তখনও গোসাইরা এখানে বসতি করে নাই। যেখানে তাহাদের চণ্ডী মণ্ডপ পড়িয়াছে ওইখানে একটা গোল পাতার ছাউনি ছিল মাত্র। এই যে অশ্বত্থ গাছ আজ আমার পঞ্জরে পঞ্জরে বাহু প্রসারণ করিয়া সুবিকট সুদীর্ঘ কঠিন অঙ্গুলি জালের ন্যায় শিকড়গুলির দ্বারা আমার বিদীর্ণ পাষাণ প্রাণ মুঠা করিয়া রাখিয়াছে, এই তখন এতটুকু একটুখানি চারা ছিল মাত্র। কচি কচি পাতাগুলি লইয়া মাথা তুলিয়া উঠিতেছিল। রৌদ্র উঠিলে ইহার পাতার ছায়াগুলি আমার উপর সমস্ত দিন ধরিয়া খেলা করিত। ইহার নবীন শিকড়গুলি শিশুর অঙ্গুলির ন্যায় আমার বুকের কাছে কিলবিল করিত। কেহ ইহার একটি পাতা ছিঁড়িলে আমার ব্যথা বাজিত। যদিও বয়স অনেক হইয়াছিল, তবুও তখনও আমি সিধা ছিলাম। আজ যেমন মেরুদণ্ড ভাঙিয়া অষ্টবক্রের মতো বাঁকিয়া চুরিয়া গিয়াছি, গভীর ত্রিবলী রেখার মতো সহস্র জায়গায় ফাটল ধরিয়াছে, আমার গর্ভের মধ্যে বিশ্বের ভেগ তাহাদের শীতকালে সুদীর্ঘ নিদ্রার আয়োজন করিতেছে, তখন আমার সে দশা ছিল না। কেবল আমার বাম বাহুর বাইরের দিকে দুখানি ইটের অভাব ছিল। সেই গর্তটির মধ্যে একটা ফিঙে বাসা করিয়াছিল। ভোরের বেলায় যখন সে উষুকুষু করিয়া জাগিয়া উঠিত, মৎস্যপুঞ্জের ন্যায় তাহার জোড়া পুচ্ছ দুই চাইবার দুটো নাচাইয়া শীষ দিয়া আকাশে উড়িয়া যাইত, তখন জানিলাম কুসুমের ঘাটে আসাইবার সময় হইয়াছে। যে মেয়েটির কথা বলিতেছি, ঘাটের অন্যান্য মেয়েরা তাকে কুসুম বলিয়াই ডাকিত। বোধ করি কুসুমই তাহার নাম হইবে। জলের উপরে যখন কুসুমের ছোট ছায়াটি পড়িত, তখন আমার সাধ চাইত। সে ছায়াটি যদি ধরিয়া রাখিতে পারি, সে ছায়াটি যদি আমার পাষাণে বাঁধিয়া রাখিতে পারি, এমনই তাহার একটি মাধুরী ছিল। সে যখন আমার পাষাণের উপর পা ফেলিত ও তাহার চার গাছি মল বাজিতে থাকিত, তখন আমার শৈবাল গুল্মগুলি যেন পুলকিত হইয়া উঠিত। কুসুম যে খুব বেশি খেলা করিত বা গল্প করিত বা হাসি তামাশা করিত তাহা নহে। তথাপি আশ্চর্য এই, তাহার যত সঙ্গিনী এমন আর কেহ নহে। যত দুরন্ত মেয়েদের তাহাকে না হইলেই কেহ তাহাকে বলিত কুশি, কেহ তাকে বলিত খুশি, কেহ তাহাকে বলিত রাক্ষসী, তাহার মা তাহাকে বলিত কুসমি। যখন তখন দেখিতাম কুসুম জলের ধারে বসিয়া আছে। জলের সঙ্গে তাহার হৃদয়ের সঙ্গে বিশেষ যেন কি মিল ছিল। সে জল ভারী ভালোবাসিত। কিছুদিন পরে কুসুমকে আর দেখিতে পাই না। ভুবন আর স্মরণ ঘাটে আসিয়া কাঁদিত। শুনিলাম তাহাদের খুশি খুশি রাক্ষসীকে শ্বশুর বাড়ি লইয়া গিয়াছে। শুনিলাম যেখানে তাহাকে লইয়া গেছে সেখানে নাকি গঙ্গা নাই। সেখানে আবার কারা সব নূতন লোক, নূতন ঘরবাড়ি, নূতন পথঘাট। জলের পদ্মটিকে কে যেন ডাঙায় রোপণ করিতে লইয়া গেল। ক্রমে কুসুমের কথা একরকম ভুলিয়া গিয়াছি। 1 বছর হইয়া গেছে। ঘাটের মেয়েরা কুসুমের গল্পও বড় করে না।
একদিন সন্ধ্যার সময় বহুকালের পরিচিত পায়ের স্পর্শে সহসা যেন চমক লাগিল। মনে হইল যে কুসুমের পা। তাহাই বটে, কিন্তু সে পায়ে আর মল বাজিতেছে না, সে পায়ের সে সঙ্গীত নাই। কুসুমের পায়ের স্পর্শ মলের শব্দ চিরকাল একত্র অনুভব করিয়া আসিতেছি। আজ সহসা সেই মলের শব্দটি না শুনতে পাইয়া সন্ধ্যাবেলাকার জলের হিল্লোল কেমন বিষণ্ণ শুনাইতেছে। আম্রবনের মধ্যে পাতা ঝরঝর করিয়া বাতাস কেমন হাহা করিয়া উঠিল। কুসুম বিধবা হইয়াছে। শুনিলাম তাহার স্বামী বিদেশে চাকরি করিত। দু একদিন ছাড়া স্বামীর সহিত সাক্ষাৎই হয় নাই। পত্রযোগে বৈধব্যের সংবাদ পাইয়া ৮ বছর বয়সে মাথায় সিঁদুর মুছিয়া গায়ের গহনা ফেলিয়া আবার তাহার দেশ হইয়াছে, গঙ্গার ধারে ফিরিয়া আসিয়াছে। কিন্তু তাহাদের সঙ্গিনীদেরও বড় কেহ নাই। ভুবন স্বর্ণ অমলা শ্বশুর ঘর করিতে গিয়াছে, কেবল শরৎ আছে। কিন্তু শুনিতেছি অগ্রহায়ণ মাসে তাহারও বিবাহ হইয়া যাইবে। কুসুম নিতান্ত একলা পড়িয়াছে, কিন্তু সে যখন দুটি হাঁটুর উপর মাথা রাখিয়া চুপ করিয়া আমার ধাপে বসিয়া থাকিত, তখন আমার মনে হইত যেন নদীর ঢেউগুলি সবাই মিলিয়া হাত তুলিয়া তাকে খুশি খুশি রাক্ষসী বলিয়া ডাকাডাকি করিত। বর্ষার আরম্ভে গঙ্গা যেমন প্রতিদিন দেখিতে দেখিতে ভরিয়া ওঠে, কুসুম তেমনি দেখিতে দেখিতে প্রতিদিন সৌন্দর্যে যৌবনে ভরিয়া ভরিয়া উঠিতে লাগিল। কিন্তু তাহার মলিন বসন, করুণ মুখ, শান্ত স্বভাবে তাহার যৌবনের উপর এমন একটি ছায়াময় আবরণ রচনা করিয়া দিয়াছিল যে সে যৌবন, সে বিকশিত রূপ সাধারণের চোখে পড়িত না। কুসুম যে বড় হইয়াছে এ যেন কেহ দেখিতে পাইত না। আমি তো পাইতাম না। আমি কুসুমকে সেই বালিকাটির চেয়ে বড় কখনো দেখি নাই। তার মল ছিল না বটে, কিন্তু সে যখন চলিত আমি সেই মলের শব্দ শুনিতে পাইতাম। এমনি করিয়া 10 বৎসর কাটিয়া গেল। গাঁয়ের লোকেরা কেহ যেন জানিতেই পারিল না।